বিথি রক্তিম চোখে দিশা ও বিধানের দিকে তাকিয়ে এক ছুটে তাদের কাছে যেয়ে বিধানকে ছিটকে দিশার থেকে ঠাস করে এক চড় দেয়। বিধান তো থম ধরে আছে, কারণ সে ঘটনার আকস্মিকতায় সে বুঝতেই পারছে না হলোটা কি। একই রকম অবস্থা দিশারও। এদিকে মার্কেটে অবস্থিত সকলেই ওদের দিকে তাকিয়ে আছে। আসলে আমরা বাঙালিরা তো এমনই ফ্রির মুভি কি করে মিস করতে পারি। দিশা দৌড়ে যে বিধানের কাছে, তাতে বিথি আরও রেগে দিশার দিকে হিংস্র হায়নার মতো। দিশা তা দেখে অবাক হয়ে বলে, ভাবি কি হয়েছে, এমন করছো কেন? বিথি যেন কথাটা শুনে আরও তেলে বেগুনে জ্বলে উঠে, তাই সে দিশার দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তাই না? তোর জন্য করছি এসব নষ্ট মেয়ে একটা। লজ্জা করে বাজারের মেয়েদের মতো অন্যের স্বামীর সাথে গা ঘেঁষতে। তোদের মতো অপয়াদের জন্যই সবার সংসার নষ্ট হয়। তোদের রক্তটাই এমন, বুঝলি? অপবিত্র, নষ্ট রক্ত। ঠাস। বিধান বিথির কথা আর সহ্য করতে না পেরে ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়। এতে বিথি ছিটকে পড়ে যা দেখে আশা দৌড়ে আসে। এতক্ষণ সব চুপ করে দেখলেও আর চুপ থাকতে পারল না তারা। আশা ও আরিশা মিলে বিথিকে তুলে দাঁড় করায়। বিধান বিথিকে ধরতে আসলে আশা তাকে থামিয়ে বলে, এখন কেন আসছো? ওই মেয়ের জন্য তো আমার বোনকে মারলেই তো, ওকে নিয়েই থাকো। আমি বিথিকে এখানে আসার দিনই বলেছিলাম যে এই মেয়েকে আমার সুবিধার লাগে না। আমি তো জানতাম এসব বিদেশে বড় হওয়া মডার্ন নষ্টা মেয়েরা অন্যের স্বামীর গলায় ঝুলার পরিকল্পনায় থেকে, আর হলোও তাই। আয়ান এসব শুনে বলে, আহা আশা চুপ করো তো, রাস্তায় আর বলতে পারল না আরিশা আয়ানকে থামিয়ে বলল, জিজু তুমি আশাপুকে থামাচ্ছ কেন? ঠিকই তো বলছে, এই মেয়ের জন্যই বিথির সংসারটা ভাঙল। বিথি ঠিকই বলেছে, রক্তই ভালো না এসব মেয়ের। আশা দিশার দুকাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, এই মেয়ে এবার তোর শান্তি হয়েছে তো আমার সরল সোজা বোনটার সংসার ভেঙে? না, তোর শান্তি হবে কি করে? তোদের তো আবার চরিত্রের ঠিক নেই। আজের স্বামী পছন্দ তো কালোর। দিশা আর সহ্য করতে না পেরে আশাকে ধাক্কা দিয়ে সরিয়ে পাগলের মতো দৌড়িয়ে রাস্তার দিকে যেতে থাকে। বিধান তা দেখে ভয় পেয়ে দিশার পিছন পিছন দৌড়ায়। দিশু, আমার কথা শোন দিশু, আমি নষ্টা না, আমিই না। দিশা এসব বলে চিৎকার করে দৌড়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা বাস প্রচণ্ড গতিতে এসে তাকে ধাক্কা দেয়। দিশার শরীরটা ছিটকে পড়ে রাস্তার পাশে। বিধান এসব দেখে চিৎকার করে উঠে, দিশু। তারপর দৌড়ে যেয়ে দিশার মাথাটা নিজের কোলে রাখে। দিশার শরীর থেকে রক্ত বয়ে রাস্তাসহ বিধানের শরীরটাও রক্তিম হয়ে যাচ্ছে। বিধান বোনের মুখ থেকে রক্ত সরিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, দিশু বোন, আমার চোখ খুল। বোন, আজই তোকে নিয়ে শপিংয়ে যাব, চোখ খুল। দিশা পিটপিট করে চোখ খুলে বিড়বিড় করে বলে, আমি নষ্টা নই, বিশ্বাস কর আমার রক্ত খারাপ নয়। বলতে বলতেই জ্ঞান হারালো, যা দেখে বিধান দিশাকে বুকে নিয়ে পাগলের মতো কাঁদতে লাগল। এদিকে নীলাভ্র অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্সে কল করেছিল, তাই কিছুক্ষণের মধ্যেই তারা দিশাকে নিয়ে গেল। দিশার সাথে বিধানও অ্যাম্বুলেন্সে করে গেল। ঘটনার আকস্মিকতায় নীলাভ্রসহ আরিশা, আশা, দীপ্ত ও আয়ান সকলেই অবাক। বিশেষ করে বিথি তো থম ধরে আছে এবং মনে মনে একটাই কথা বলছে, কোনো ভুল করে ফেলিনি তো। হসপিটালে নিতেই ডাক্তার জানালো দিশার অবস্থা বেশি ভালো না, অনেক ব্লাড বের হয়ে গিয়েছে শরীর থেকে, ইনজুরিগুলোও খুব গভীর। বিধান উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, আমার দিশু সুস্থ হয়ে যাবে তো আগের মতো? ডাক্তার বিনীত গলায় বলল, দেখুন পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, অপারেশন সাকসেসফুল হওয়ার চান্সও মাত্র 10%, আর সাকসেসফুল হলেও বাঁচবে কিনা আর বলতে দিল না বিধান। তার আগেই ডাক্তারের কলার ধরে রাগী কণ্ঠে বলল, দেখ ডক্টর, যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার বোনকে আমার সুস্থ চাই, না হলে আমি সব শেষ করে দিব। এমন সময়ই আসলো বিথিরা আর নীলাভ্র, আয়ান ও দীপ্ত ছুটে যেয়ে বিধানকে ছাড়াল। ডাক্তারে হাফ ছেড়ে বেঁচে স্থান ত্যাগ করল। আয়ান বিধানকে শান্ত করার জন্য বলল, বিধান সব ঠিক হয়ে যাব, মাথা ঠান্ডা করো। বিধান ভাঙা গলায় বলল, কি করে ঠান্ডা হব বলো, আমার বোনটা সারা জীবন কষ্টই পেয়ে আসলো,
বাবা নিজের ভাইয়ের কোল ভরার জন্য কাউকে না জানিয়ে ছোট্ট একদিনের দিশুটাকে চাচ্চুকে দিল। কিন্তু চাচি দিশুকে মেনে নেয়া তো দূরে থাক, দুই চোখের কাটা মনে করত, কারণ চাচ্চু বলেছিল বাচ্চাটা কুড়িয়ে পেয়েছে। যা নয় তাই বলে গালিগালাজ করত, সব সময় তো জারজ অপবিত্র বলতই। বলে একটু থেমে আবার বলতে শুরু করলো, ইউএসএতে ছোটবেলা থেকে বড় হয়েছে একা একা, অবহেলায়, অনাদরে। মাঝে মাঝে যখন বাংলাদেশে বেড়াতে আসতো জানো আম্মুর, আমার ভালোবাসা পেয়ে মেয়েটা এত খুশি হতো। যেত চাইতো না বলে চাচ্চু জোর করে নিয়ে যেত। 2 বছর আগে যখন ইউএস গিয়েছিলাম তখন চাচ্চু আমাকে জানায় ওই আমার বোন, কিন্তু ওকে সহ কাউকে জানাতে মানা করে। মেয়েটার হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট না আমি তার সাথে ইউএসএতে একটা বছর থেকে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম, কিন্তু নিজের কাছে আনতে পারিনি ওর স্টাডির জন্য। জানো আমার দিশুটা না অনেক আশা নিয়ে বাংলাদেশ এসেছিল যে এখন তার সুখের দিন আসবে, কিন্তু আর বলতে পারল না, গলাটা কেমন যেন ধরে আসছে। এদিকে হসপিটালের করিডোরের এক কোণায় দাঁড়িয়ে আছে বিথি, আশা ও আরিশা। বিধানের কথা শুনেই তারা সকলেই অনুতপ্ত। বিথির তো মাথাটা সম্পূর্ণ ভো ভো করছে। বিথি কাঁদতে কাঁদতে মনে মনে বলল, হায় আল্লাহ, এটা আমি কি করে ফেলেছি ভুল বুঝে। এত বড় অপরাধ, নানা পাপ কি করে ফেললাম। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের চরিত্রে কি করে পারলাম আমি। বিধান কি আমাকে কখনো মাফ করবে? আর দিশা, আমার জন্য একজন মানুষ বাঁচা মরার মাঝে অবস্থান করছে। বিধান আয়ানের কাছ থেকে সরে এসে আইসিইউ এর সামনে পায়চারি করছিল, ঠিক তখনই ওর চোখ পড়ে করিডোরের এক কোণে, সেখানে বিথিকে দেখে বিধানের মনে আগুন জ্বলে যায়। সে মুখ শক্ত কিরে রক্ত চোখ নিয়ে বাঘের মতো তেড়ে আসে বিথির দিকে। বিথি তখন নিজ ভাবনায় ব্যস্ত হয়ে ঢু করে কাঁদছে, কিন্তু আজ বিধানের সেসবে ভাবান্তর হল না। বিধান এক টানে বিথিকে নিজের সামনে এনে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কেন এসেছিস তুই? আমার দিশু মরে গিয়েছে না বেঁচে আছে তা দেখতে? কালনাগিনী কোথাকার, তোর জন্য কি কি করি নাই। নিজের চাইতেও বেশি ভালোবাসছি। যদি জানতাম তোকে ভালোবাসা আমার বোনটার কাল হবে, কবেই নিজের ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলতাম। কান খুলে শুনে রাখো, যদি আমার বোনের কিছু হয় না, ভালোবাসি বলে তোকেও ছাড় দিব না, সব শেষ করে দিব সব। তোর আর আমার সম্পর্ক ভুলতেও পিছপা হব না, মনে রাখিস। বলে বিধান বিথিক ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু কেউ কিছু বলল না। আসলে বলার ভাষাই পাচ্ছে না কোনো। বিধানের কথায় বিথির মন অজানা ভয় কেঁদে উঠল এবং মনে মনে ভাবল, আসলেই কি সব শেষ হতে চলেছে। অন্ত হতে চলেছে ওদের এই লুকানো দাম্পত্যের। ডাক্তার কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলল, রক্ত লাগবে রোগীর। বি পজিটিভ কেউ আছেন? দীপ্ত বলে উঠল, আমার রক্ত বি পজিটিভ, আমি দিব। ডাক্তার নার্সকে রক্ত নিতে বলে চলে গেল। প্রায় আধা ঘন্টা আইসিইউ থেকে অপারেশন শেষ করে ডাক্তার বের হল। বিধান তার সামনে এসে জেরা করতেই সে বলে উঠল, দেখুন স্যার, আমাদের হাতে যতটুকু আমরা তা করেছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছে। 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কিছু বলা যাচ্ছে না। কথাটা শুনেই বিধান ছুটলে হসপিটালে থাকা নামাজ ঘরের দিকে। মনে মনে বলল, আল্লাহ তোমার কাছে হাত পাচ্ছি, ফিরিয়ে দিও না তোমার অসহায় বান্দাকে। 2 বছর পর। দিশু তুই রেডি তো? বরযাত্রী এসেছে। ইয়া হাই এম রেডি বিধু। তুই খুশি তো? অবশ্যই। কত বছরের অপেক্ষার পর নিজের ভালোবাসা পেতে যাচ্ছি। হি ডাজেন্ট লাভ ইউ, সো হোয়াট? তোরা এত ভাবছিস কেন? শেষ পর্যন্ত তোর বউ মুক্তি পাচ্ছে আমার থেকে। বলেই দিশা তাচ্ছিল্যের হাসি দেয়, আর বিধান আবার হতাশার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। এর মধ্যেই কোথা থেকে বিধি ও বিহান এসে দিশাকে জড়িয়ে ধরে। দিশাও ভারী লেহাঙ্গা নিয়ে হাঁটু গেড়ে বসে দুজনকে জড়িয়ে ধরে। ফুপি, তোমাতে তো পুলো বউ ডল লাগতে। হ্যাঁ, সুন্দর সুন্দর লাগতে। ওহ মাই বেবিস, তোমাদের অনেক কিউট লাগছে, পুরোই অ্যাঞ্জেলদের মতো। বিধি ও বিহান বলে উঠল, সত্যি। হুম বেবিস। বাট বিধি, তুমি জুতো চেঞ্জ করো নাই যে? ও ভুলে গেটি তো কলে আতি। হ্যাঁ ওকে সোনারা। বিথিকে কি ক্ষমা করা যায় না? দিশা কিছু না বলে পার্লারের মেয়েদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল, এমন ভাবে যেন বিধানের কথাটা তার শোনাই হয়নি।
বিধানও কিছু না বলে নিচে চলে গেল। বিধি ও বিহান চলে গেল বিথির কাছে। বিথি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে ও কক্সবাজারে যাওয়ার আগের কথাগুলো ভাবছে। বিধানের ছোট ছোট দুষ্টুমি ভালোবাসাগুলোকে ভেবে অশ্রু বিসর্জন দিচ্ছে, তখনই পেটে কারো নরম নরম হাত জোড়ার আভাস পায়। সে জানে এটা তার ছোট্ট পরীর হাত জোড়া, আর এটাও ভাবো এই রাজকন্যা ও রাজপুত্রের জন্যই তার সংসারটা টিকে আছে, না হলে কবে কাচের আয়নার মতো ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যেত। আড়ালে চোখের পানিগুলো মুছে পিছন ঘুরে বিধিকে কোলে তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে মামুনি? বিধি মুচকি হেসে বলে, মাম্মা আমার নতুন জুতো কোথায়? বিধিকে খাটে বসিয়ে বলে, এই তো মাম্মা পরিয়ে দিচ্ছি। বিথির উড়না নিয়ে খেলতে খেলতে বলে, আত্মা। বিথি জুতো পরাতে পরাতে জানতে চায়, ভাই কোথায় মামুনি? বিধি কনফিউজ হয়ে বলে, তি দানি কোথায় দিল আমার তাতেই তো তিল। বিথি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, নিচে গিয়েছে বোধ হয়। বিধি নিচে চলে যায় দাদির কাছে এবং ঠিক তখনই বিধান ঘরে আসে। বিথিকে না দেখার ভান করে ওয়াশরুমে চলে যায়, যা দেখে বিথি হতাশার দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আমাকে কি একটুও ক্ষমা করা যায় না সেদিনের ভুলটার জন্য? বলেই অতীতে ডুব দেয়। 2 বছর আগে দিশার জ্ঞান ফিরেছিল, তবে অ্যাক্সিডেন্টে তলপেটে ইন্টারনাল ইনজুরির জন্য দিশা বাচ্চা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। ডক্টর বলেছিল প্রেগন্যান্ট হওয়ার চান্স মাত্র 10%, তবে আল্লাহ চাইলে সবই সম্ভব। দিশা কথাটা শুনে কতটা অসহায় অনুভব করে হাউমাউ করে কেঁদেছিল তা শুধু দিশাই জানে। বিথি নিজের অপরাধ বোধে দিশার সাথে চোখ মিলাতে পারছিল না। তবে দিশা উঠে গিয়ে বিথির হাত ধরে শুধু একটা কথাই বলেছিল, আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, আমাকে কি আরও কখনো বিধানের সাথে অতিরিক্ত ঘেঁষাঘেঁষি করতে দেখেছ? বা কখনো আমার তরফ থেকে কোনো এমন আচরণ পেয়েছ যা থেকে মনে হবে আমি আর বিধু? থাক, তাও বাদ দিলাম, যদি আমি বিধানকে পছন্দ করতাম তাহলে অ্যাটলিস্ট তোমাকে সহ্য করতে পারতাম না। তোমার সাথে কোনোদিন মিসবিহেভ করেছি? বিথি অনেক ইচ্ছে করছে দিশার কাছে ক্ষমা চাওয়ার, কিন্তু কথাগুলো কেন জানি মুখ দিয়ে বের হচ্ছে না। মনে হচ্ছে মুখে সত্যিই কুলুপ এঁটেছে, তাই শুধু কেঁদেই যাচ্ছে। দিশা আবার বলতে শুরু করল, জানো ভাবি, ছোটবেলা থেকে অপবিত্র, অলক্ষী, জারজ শুনতে শুনতে বড় হয়েছি, তাই এতটা ডিপ্রেশনে থাকতাম, কোনোদিন কারো সাথে মিশতেই পারিনি। না ছিল বাবা মায়ের স্নেহশীল ছায়াতল, না ছিল মনের কথা খুলে বলার মতো বন্ধু। এই অন্ধকার জীবনে বড় আম্মু আর বিধু ছিল এক টুকরো আশা, ভালোবাসা ও আনন্দের আলো, কিন্তু যদি জানতাম এই আলোই জীবনকে আরো অন্ধকার করে দিবে তাহলে। একমাত্র বিধুর কাছেই মনের সব কথা তুলে ধরতে পারতাম, কারণ তাকেই একমাত্র আপন লাগতো। আমার হাসি, মজা, দুষ্টুমি সবই তার কাছে। নিজের আপন ভাইয়ের থেকেও নিরাপদ লাগতো তার ছায়াতলে। চাচাতো ভাই তো কি হয়েছে, আমার সব ইচ্ছে, খুশি, দুষ্টুমি তার কাছেই যেমন আমার বড় ভাই থাকলে হতো, কিন্তু জানতাম না আমার সবচেয়ে বড় ক্ষতির কারণ সেই হবে। কাঁদতে কথাগুলো বললেও হঠাৎই চোখমুখ শক্ত করে ফেলে বলল, কোনোদিন ক্ষমা করব না, দোয়া করি সুখ পাখি যেমন আমার খাঁচাবন্দি না তেমন তোমারও না হয়। দিশা এরপর থেকে বিধি কেন বিধানকেও এড়িয়ে চলত, যার কারণে নীলাভ্রই পেশায় ডক্টর হওয়ায় দিশার সাথে থাকত, কথা বলত, হাসি খুশি রাখার চেষ্টায় থাকত। আর এদিকে এই ঘটনার পর বিধান বিধির সম্পর্কও শেষ হওয়ার পথে, কিন্তু দিশার অ্যাক্সিডেন্টের 1 মাসের পথে তখন সকলে জানতে পারে বিধি প্রেগন্যান্ট, তাই বাচ্চার জন্য হলেও বিধান বিধিকে কাছে টেনে নিলেও মনের দিক থেকে তাদের দূরত্ব ছিল আকাশ পাতাল। ওইদিকে দিশা ধীরে ধীরে নীলাভ্রের প্রেমে পড়ে গিয়েছিল এবং দিশা নীলাভ্রের প্রিয় বেস্ট ফ্রেন্ড। প্রেম বললেও ভুল হবে, সে নীলাভ্রের মাঝে নিরাপদ একটা ছায়াতল খুঁজে পেয়েছিল, যার অভাবে তার জীবন বিষণ্ণ ছিল। কিন্তু নিজের খুঁতের জন্য নীলাভ্রকে কিছু বলতেও পারছিল না, তবে শেষ পর্যন্ত ভাবে যা হবার হবে। নীল, আই ওয়ান্ট টু কনফেস সামথিং। হুম বলো। আই থিঙ্ক আই লাভ ইউ। আমি তোমাকে আমার লাইফে চাই, যে করেই হোক, অর ইলজ আই উইল ডাই। কি বলছো তুমি? ইট ইস নিট পসিবল। কেন আমি বন্ধা এজন্য? ছি না দিশা, বিকজ আই লাভ সামওয়ান ইলজ।
ইউ লাভ বিথি আই নো এন্ড আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আই জাস্ট ওয়ান্ট ইউ ইন লাইফ। আই নিড টাইম। আই ক্যান ওয়েট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। বর্তমানে কাবিন শেষ হলো, হয়তো নীলাভ্র দিশাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই নিজ বাড়িতে যাবে। এই বিয়েতে বিধান রাজি ছিল না, কারণ জেনে শুনে এমন একজন ছেলের কাছে যে কিনা অন্য কাউকে ভালোবাসে কোন ভাই বিয়ে দিতে চাইবে। কিন্তু সেও শেষ পর্যন্ত হার মানে দিশার জেদে কাছে। এই 2 বছরে বিধানের সাথে দিশার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও হয়নি স্বাভাবিক বিথির সাথে কারো সম্পর্ক। দিশা এখনো বিথিকে এড়িয়ে চলে, আর বিধানের কাছে বিথি শুধু তার বাচ্চাদের মাতার স্ত্রী নয়। তবে লুকানো ভালোবাসাটা এখনো আগের মতোই আছে। মিসেস চৌধুরী কেঁদেই চলেছে এবং বিধানকে বলছে, আজ যদি তোর বোনটা বেঁচে থাকতো তাহলে তো সেও দিশার বয়সের হতো, ধুমধাম করে বিয়ে হতো। বিধানের অনেক ইচ্ছে করছে তার মাকে ও দিশাকে বলতে, মা দিশাই তো তোমার মেয়ে। কিন্তু নিজের ইচ্ছেকে দাফন দেয় এটা ভেবে যে তারও বোন মা যদি বাবার দেয়া ধোঁকাটা জানতে পারে তাহলে হয়তো বাবাকে ক্ষমা করতে পারবে না। হ্যাঁ, এখনো কেউ জানে না দিশার অস্তিত্বের সত্যিটা, কারণ সেদিন বিধান আবেগপ্রবণ হয়ে সব সত্য বলে ফেললেও তা কাউকে জানাতে মানা করে দেয়। দিশা বিদায় নেয়ার সময় বিধানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বিধু আমি তো বিথিকে ক্ষমা করতে পারবো না, কারণ আমার ক্ষতিপূরণ সে দিতে পারবে না। তবে নতুন জীবন শুরু করতে যাচ্ছি, কোনো পিছুটান রাখতে চাই না, তুই বিথিকে ক্ষমা করে দিস। তারপর বিধানকে ছেড়ে বিথির দিকে তাকিয়ে বলে, ক্ষমা করো, আজ তোমার স্বামীকে জড়িয়ে ধরলাম আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে। বিথি কথাটা শুনে আগের অপরাধবোধের আগুনে আবার জ্বলে উঠল। তাই কিছু না বলে নিজের বেডরুমে চলে গেল। দিশা ও মিসেস চৌধুরীকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়ি করে নতুন জীবনের দিকে অগ্রসর হল। আর বিধান আগালো নিজের ঘরের দিকে। হয়তো আজ এই গোধূলি লগ্নে সবার জীবনের গতিবিধি ঘুরতে চলেছে, তবে তা দুঃখ না সুখের দিকে, তা থেকে যাবে অজানা। লুকানো ভালোবাসা কি জিতে যাবে না হেরে যাবে কঠিন পরিস্থিতির চাপে, তাও থেকে যাবে অজানা। কোনো কোনো সমাপ্তিতেই নতুনের আরম্ভ, হয়তো তাই হতে চলেছে। সমাপ্ত।